আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা গ্যাসের যে আদর্শ গ্যাসের যে চাপের রাশিমালা সেটা থেকে আমরা কয়েকটা সূত্র নিয়ে আসতেছিলাম। আগের দিন আমরা গ্যাসের গতিশক্তির ওয়ালাইকুম আসসালাম গ্যাসের গতিশক্তির সমীকরণটা কিরকম হবে বা গতিশক্তি কিভাবে নির্ণয় করা যায় সেটা বের করছিলাম। তো আজকে ওই সূত্র থেকেই আরো কয়েকটা জিনিস নিয়ে আসবো। তাহলে আমাদের আজকের কাজটা ওই একই, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হতে বিভিন্ন সূত্র প্রতিপাদন। হেডলাইনটা কি দিছিলাম আগের দিন আমার মনে নাই, যা হোক ওইটারই কন্টিনিউয়েশন আর কি। তো এক নাম্বার দেখাইছিলাম গ্যাসের গতিশক্তি বের করছিলাম আমরা। আজকে আমরা সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে এই সূত্র থেকেই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই জিনিসগুলো নিয়ে আসবো। তো আজকে আমরা এই সূত্র, ওয়ালাইকুম আসসালাম, আজকে আমরা এই সূত্র থেকে বয়েলের সূত্র নিয়ে আসবো। ওকে, তো সূত্রটা ছিল পিভি ইকুয়ালস টু 1/3, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জু কি এখনো জয়েন দেয় নাই? এম এন সি স্কোয়ার বার, এটা ছিল আমাদের সূত্র, পিভি ইকুয়ালস টু এম এন সি স্কোয়ার বার। এটা থেকে আমরা আগের দিন গতিশক্তির রাশিমালাটা নিয়ে আসছিলাম। যদিও তোরা ওখান থেকেই সরাসরি লিখতে পারবি, তবু আমি আরেকটু দেখাচ্ছি। তো আমাদের যেহেতু হেডলাইনটা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে বয়েলের সূত্র প্রতিপাদন করব, তো আগে আমাদের প্রত্যেকটা প্রতিপাদন যদি এটা আসে খ নাম্বারের জন্য, ফার্স্টে আগে আমার ওই গতিশক্তি পর্যন্ত যেতে হবে। তাহলে আমি ওই গতিশক্তিটা আবার একটু নিয়ে আসি। আর তোদের যদি আগের দিনেরটা লেখা থাকে, তোরা চাইলে ওইটাকে 1 নাম্বার দিয়ে এখান থেকে শুরু করতে পারিস, মানে 1 নাম্বার সমীকরণ দিয়ে, আর নাইলে আরেকবার একটু লেখ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা গতিশক্তিটা কিভাবে আনছিলাম, এখানে পিভি 1/3 গতিশক্তি আনার জন্য যেটা করছিলাম আমরা এখানে 2 নিয়ে আসছিলাম, আর এইদিকে এন ইন্টু হাফ এম সি স্কোয়ার বার, এই জিনিসটাকে এভাবে লিখছিলাম। 2 এক্সট্রা নিয়ে আসছিলাম, এই 2 কাটাকাটি চলে যাবে। আর এইটাকে আলাদা করে রাখার রিজন হচ্ছে যে গতিশক্তির রাশিমালা হাফ এম ভি স্কোয়ার, সিটা যেহেতু বেগ ছিল এখানে, সো হাফ এম সি স্কোয়ার এটা দিয়ে একটা অণুর গতিশক্তি বোঝাচ্ছিল। তার মানে এরকম ছিল 2/3। আগের দিনের লেকচারেই আমার এইটুকু আছে, সো আমি আর রিপিট করতেছি না। এটা ছিল একটা অণুর গতিশক্তি, তাকে যখন মোট অণু সংখ্যা দিয়ে গুণ দিতাম তখন এটা আসতো মোট গতিশক্তি, যেটাকে আমরা ই দিয়ে দেখাইছিলাম। তো এখানে ই হচ্ছে মোট গতিশক্তি। ওকে, এইটুকু আগের দিনই ছিল, ওইটুকু আগে করে আসতে হবে যদি খ নাম্বারে বা গ নাম্বারের জন্য এটা আসে, তাহলে আগে ওইটুকু আমরা এই পর্যন্ত করব। ওকে, যেভাবে ডিটেলস করছিলাম। এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি আর এটা হচ্ছে অণুর সংখ্যা, তাইলে সবগুলা অণুর গতিশক্তি মিলে গ্যাসটার মোট গতিশক্তি। ওকে, তাইলে মোট গতিশক্তি ইকুয়ালস টু পিভি। এই লাইনটায় আসার পর এখন আবার আমরা জানি যে ওই ইসের যখন আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য পড়ে আসলাম, তখন আমরা আবার আগের দিনে এই প্রুফটা দেখছি যে মোট গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। তো মোট গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়ালস টু কেটি, এই জিনিসটাকে এখানে বসাই দিব, বা পিভি ইকুয়ালস টু 2/3, এই ই এর জায়গায় বসাই দিচ্ছি কেটি। এখানে লিখে দিতে পারিস, যেহেতু ওই যে ওইটা ই ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, এই জিনিসটাকে এখানে বসাই দিলাম। কারো কোনো প্রবলেম থাকলে বলিস। এই পর্যন্ত আগের দিনেরটাই এখান থেকে আমি শুরু করলাম আর কি, এটা অবশ্য আগের দিন লেখা ছিল। তো এখন এই যে ই ইকুয়ালস টু কেটি বসানোর পর আমি এখন বয়েলের সূত্র চাই। বয়েলের সূত্রের মধ্যে সূত্রটা কি ছিল, বয়েলের সূত্র ছিল তাপমাত্রা স্থির থাকলে। তার মানে তাপমাত্রা স্থির রাখবো কার কার মধ্যে সম্পর্ক লাগবে, আমার পি আর ভি এর মধ্যে। বয়েলের সূত্র ছিল ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে আমি এটাকে একটু সাজায় লিখি, সাজায় এভাবে লিখতেছি,
এই ভিটাকে এক পাশে রাখলাম ইকুয়ালস টু 2/3, ওটা ওখানে আছে থাকুক, পিটা এটার নিচে চলে যাচ্ছে। আচ্ছা, টিটাকে এটার সাথে রাখি, এই কে টি ইন্টু 1/p। আমি এই কাজ করলাম, ভি 1/p কে আলাদা করে কে টি 2kt/3 এই পুরো জিনিসটাকে একসাথে লিখলাম। কারণ কি, এই 2/3 একটা কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, আবার টি টি হচ্ছে বলছি বয়েলের সূত্রের জন্য তাপমাত্রা স্থির, তাহলে আমরা এখন যদি তাপমাত্রা স্থির রাখি এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পরের লাইনটা আমি এভাবে লিখতেছি, বা ভি ইকুয়ালস টু 2 বাই, আচ্ছা এই পুরাটাকে একটা কনস্ট্যান্ট ধরতেছি, এটাকে আমরা কে প্রাইম দিলাম, কে প্রাইম ইন্টু 1/p ব্র্যাকেটে লিখে দিলাম স্থির, টি স্থির হলে, এটা লিখে দিই, টি স্থির হলে 2/3kt এই পুরাটা একটা ধ্রুবক, যেটাকে আমরা কে প্রাইম দিয়ে দেখাচ্ছি। কারণ আমরা বয়েলের সূত্র চাই, এই জন্য আমরা টিটাকে স্থির করলাম, কারণ বয়েলের সূত্রের কথাই ছিল তাপমাত্রা স্থির থাকতে হবে। আচ্ছা, তাই যদি হয় তো পরের লাইনটা আমার কিরকম আসতেছে, পরের লাইনটা জাস্ট এরকম আসতেছে, সুতরাং ভি ইজ প্রপোর্শনাল টু, ধ্রুবক চলে গেলে 1/p যখন টি স্থির, বয়েলের সূত্র পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা বয়েলের সূত্র নিয়ে আসলাম। ওকে, এটা ছিল বয়েলের সূত্র, যে তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তো যদি আমাদের কোশ্চেনে আসে যে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে বয়েলের সূত্র প্রতিপাদন করো, তাহলে ওই যে গতিশক্তি পর্যন্ত এনে তারপরে এইটুকু কাজ করব। ওকে, তো এবার বয়েলের সূত্রের পরে আমরা চার্লসের সূত্রে চলে যাই। ঠিক একইভাবে চার্লসের সূত্র সবার লেখা হইলে বলিস, লেখা হয়েছে এইটুকু? ওকে, তাহলে এবার আমরা চার্লসের সূত্রটা আনি এই একই মেথডে। শুরু হবে প্রতিবারই ওই যে ওই গতিশক্তি পর্যন্ত আনতে হবে 3 নাম্বারটা। তো আমরা বারবার ওটা না লিখে এখন সরাসরি লিখবো, তোরা তো এখন বুঝতেই পারতেছিস। চার্লসের সূত্র, এটা প্রুফ করতে চাই আমরা, এখন চার্লসের সূত্র আনতে চাই। সো শুরু হবে আমাদের এটা দিই, পিভি ইকুয়ালস টু এম এন সি স্কোয়ার বার। তারপরে আমরা এখান থেকে ওইটুকু নিয়ে আসবো যে পিভি ইকুয়ালস টু 2/3 এই পর্যন্ত আনবো। দেন ওই পিভি ইকুয়ালস টু 2/3 kt, এটা সব জায়গায় এই পর্যন্ত আসবে। ওকে, চার্লসের সূত্র আনতে গেলাম, মানে আগে আমার এই যে তাপমাত্রা, আয়তন, চাপ তিনটা একসাথে আসবে, এই পর্যন্ত থাকবে। তো এইখানে এই আগেরটার মতো করে কিন্তু এইটুকু আসলাম। দেন এবার আমরা আনতে চাচ্ছি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের জন্য কোনটা স্থির, আগের বার তাপমাত্রা স্থির রাখছিলাম, এবার হচ্ছে চাপ স্থির। তাহলে আমি চাপটাকে যেহেতু স্থির রাখতে চাই, তাহলে আমি সম্পর্কটা পাবো হচ্ছে ভি আর টি এর মধ্যে। তো আমি ভি কে এক পাশে রাখতেছি, ওই পি কে কনস্ট্যান্ট বানায় ফেলবো। তাহলে ওই কনস্ট্যান্ট গুলাকে একসাথে রেখি, 2k আর নিচে হচ্ছে 3p, সব কনস্ট্যান্ট গুলাকে একসাথে লিখলাম, আর সাথে ইন্টু টি, এভাবে লেখা যায়। তাহলে আমাদের পরের লাইনটা কিরকম আসতেছে, এখন যদি আমি চাপকে স্থির ধরি, আগের বার যেমন তাপমাত্রা স্থির থাকা তো এই পুরোটা কনস্ট্যান্ট হয়েছিল, এবার চাপকে স্থির ধরলে এই পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাইলে আবারও একই রকম ভাবে ভি ইকুয়ালস টু কে প্রাইম টি, ব্র্যাকেটে লিখে দেই চাপ স্থির হলে, বা যখন চাপ স্থির, পি স্থির হলে 2k/3p ইকুয়ালস টু ধ্রুবক ইকুয়ালস টু কে প্রাইম। ওকে, আগেরটার মতোই। তাহলে এবার আমরা যেটা করতে পারি, এখান থেকে আবার সেই ভি ইজ প্রপোর্শনাল টু টি,
যখন চাপ স্থির বা পি স্থির। এই চার্লসের সূত্র চলে আসছে আমাদের। ওকে, তাহলে আমরা এই আদর্শ গ্যাসের যে চাপের রাশিমালা সেটা থেকে বয়েলের সূত্র প্রথমে আনলাম, গতিশক্তির সমীকরণ, তারপরে আনলাম বয়েলের সূত্র, তারপর আনলাম চার্লসের সূত্র, এরপরে আনবো এখন আমরা এই আরএমএস বেগের যে রাশিমালা, আমরা যে আরএমএস বেগ পড়ে আসছি সেটা রাশিমালাটা নিয়ে আসবো, যে আরএমএস বেগকে আমরা কিভাবে বের করতে পারি এটা থেকে। সবার একটু লেখা হয়েছে? এটা কিন্তু আমাদের কেমিস্ট্রি, পরিবেশ রসায়নেরও সেম টপিক, এখন পর্যন্ত যা পড়াইছি সব ওইখানে আছে। তবে আজকের টপিকের পরে নতুন টপিক শুরু হবে আর কি, এই চ্যাপ্টারের কিছু টপিক যেগুলো ওখানে নাই। এটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা চার্লসের সূত্রটাও আনলাম, এবার আমরা আনতে চাচ্ছি আরএমএস বেগের রাশিমালাটা। চার নাম্বার হচ্ছে আরএমএস বেগ, যেটাকে আমরা সি আরএমএস দিয়ে দেখাইছিলাম। ওকে, আরএমএস বেগের যে সমীকরণটা ছিল সেটার মানে আরএমএস বেগের সংজ্ঞাটা যেটা ছিল সেটা ছিল যে গ্যাসের প্রত্যেকটা অণুর বর্গ করব, তারপরে সেগুলোর যোগ করব, তারপর অণুর সংখ্যা দিয়ে ভাগ দেবো, মানে বর্গ করে গড় করব, তারপরে সেটাকে রুট করতে হইতো। তাহলে অলরেডি আমার বর্গ করে গড় করা আছে, এটার নামই ছিল গড় বর্গবেগ। তার মানে খালি ওটাকে রুট করলে যা আসে সেটাই। তো এখন আমরা এটাকে কয়েকভাবে লিখতে পারি, তো আমি আগে একটা আনতেছি, সেটা হচ্ছে আমরা তাহলে সি স্কোয়ার বারটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে এই সাইডে থাকতেছে 3 PV ডিভাইডেড বাই mn, 3 PV ডিভাইডেড বাই mn। ওকে, আচ্ছা, তো আমার mn এটা সমান সমান হচ্ছে, আমি যদি 1 মোল গ্যাসের জন্য লিখি, 1 মোল গ্যাসের জন্য আমরা জানি PV ইকুয়ালস টু nRT, এটা জানি। তো n মানে ছিল মোল সংখ্যা, তো গ্যাসের মোল সংখ্যা যদি 1 হয় তাহলে PV ইকুয়ালস টু শুধু RT হবে। আমি এখানে PVর জায়গায় RT লিখতেছি, আর নিচে এই জায়গাটায় লিখতেছি mNA, মানে 1 মোলের মধ্যে অণুর সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যক হয়। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এক মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য PV ইকুয়ালস টু RT, ওই n এর মান যেহেতু 1, ওকে, এবং n ইকুয়ালস টু NA, মানে অণুর সংখ্যা তখন 1 মোল হবে, এই অ্যাভোগাড্রো সংখ্যক হবে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে, বলতেছি আবার। আমি বললাম এই যে এখানে PV সমান সমান nRT, এটা আমরা জানি, PV সমান সমান nRT, এটা আমরা জানি যে PV ইকুয়ালস টু nRT। PV ইকুয়ালস টু nRT হইলে যদি আমরা 1 মোল গ্যাসের কথা বিবেচনা করি তাহলে n এর মান হবে 1, তখন এটা হয়ে যাবে PV ইকুয়ালস টু RT। আর আমরা আগে থেকেই পড়ে আসছি যে 1 মোল গ্যাসে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে তখন এই যে এই n দিয়ে তো অণুর সংখ্যা বুঝাচ্ছিলাম, n ইকুয়ালস টু আমি NA লিখতে পারবো, অ্যাভোগাড্রো সংখ্যা লিখতে পারবো। বুঝছিস এবার? আচ্ছা, তাহলে এবার আমরা এখন এই জিনিসটাকে, আমাদের লাগবে কি আরএমএস বেগ। আরএমএস বেগ মানে এটাকে রুট করতে হবে। তার আগে আরেকটা কাজ করে নিই, আমরা পরের লাইনটা কোথায় লিখি, এটুকু মুছলাম। আমরা এটাকে সি স্কোয়ার বার এই mNA মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর, তাহলে এটা গ্যাসের আণবিক ভর হবে। আমরা জানি ওই 6.02 × 10⁻23 সংখ্যক অণুর ভরটাই গ্যাসের আণবিক ভর, মানে গ্যাসের ওই 1 মোলের যা ভর সেটাই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর, তাহলে এটাকে আমি আণবিক ভর বলতে পারি।
তাহলে পরের লাইনে আমি এটা লিখতেছি 3RTMNA যেটা ছিল সেটাকে আণবিক ভর ক্যাপিটাল এম দিয়ে দেখাইলাম। ওকে, ক্যাপিটাল এম দিয়ে দেখাইলাম, আর পাশে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে এখানে m ইকুয়ালস টু MNA ইকুয়ালস টু আণবিক ভর, গ্যাসের আণবিক ভর আর কি। কারো কোশ্চেন থাকলে বলিস। ওকে, এখন এটা আমার আরএমএস বেগ লাগবে। আরএমএস বেগ মানে হচ্ছে এটাকে রুট করা লাগবে। তো দুই পাশে যদি রুট করি তাহলে এটা আসতেছে সি স্কোয়ার বার রুট, আর এটা হচ্ছে রুট 3RT/m। তার মানে এটাকেই আমরা আরএমএস বলি, তার মানে এটাই হচ্ছে সি আরএমএস ইকুয়ালস টু রুট 3RT/m, রুট 3RT/m। এই আরএমএস এর একটা প্রকাশ পাইলাম, আরো কয়েকভাবে প্রকাশ করা যায় সেগুলো একটু দেখাচ্ছি। সবার একটু লেখা হয়েছে? আচ্ছা, আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি। দেখ, আগের দিন আমরা এটা বলে আসছিলাম যখন আমরা একটা অণুর গতিশক্তি নির্ণয় করছিলাম। একটা অণুর গতিশক্তি নির্ণয় করার সময় একটা কনস্ট্যান্টের সাথে পরিচিত হয়েছিলাম, সেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, যেটাকে আমরা R/N দিয়ে দেখাইতাম। মানে ওই মোলার গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তখন যে জিনিসটা পাই সেটাকে আমরা বোলজম্যান ধ্রুবক বলতাম। বোলজম্যান বা বোলজম্যান দুইভাবেই লেখে ধ্রুবক। তাহলে আমি চাইলে এই লাইনটাকে কিন্তু এভাবেও লিখতে পারি। সো এটাকে আমি এই পাশে দেখাচ্ছি যে আমি চাইলে এখান থেকে এটা লিখতে পারি, এই যে এখানে R/N আছে, এই R/Nটাকে আমি যদি কে আকারে লিখি তাহলে ব্যাপারটা এরকম আসতেছে যে সি স্কোয়ার বার ইকুয়ালস টু 3 R/N মানে কে টি ডিভাইডেড বাই এম। এইখান থেকে লেখা যায় যে দুই পাশে যদি রুট করি আবারও, তাহলে আসতেছে হচ্ছে সি আরএমএস। আচ্ছা, রুট এখানে আমি করে দিলাম, সি আরএমএস ইকুয়ালস টু আসতেছে রুট 3KT ডিভাইডেড বাই এম। তার মানে এভাবেও লেখা যাবে। আরএমএস বেগকে আমরা ওভাবেও বের করতে পারবো, রুট 3RT/M। আবার আরএমএস বেগকে আমরা এভাবে বের করতে পারবো 3KT ডিভাইডেড বাই স্মল m। দুইটার পরিচয় কিন্তু ডিফারেন্ট। এই m হচ্ছে প্রতিটা অণুর ভর, আর এই কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে তাপমাত্রা, আর এই m হচ্ছে আণবিক ভর। ওকে, আর এখানে এই m হচ্ছে একটা অণুর ভর আর কি। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, পরিচয়গুলো এখন লিখে দিচ্ছি। আমি একটু পরিচয়গুলো একটু লিখে দিচ্ছি, তার জন্য আরেকটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি আরেকটা একটু, আচ্ছা পরেই আসতেছি। অঙ্ক করতে গিয়ে যে জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, এইখানে কোনো ঝামেলা নেই, ওখানে ঝামেলা হবে। আচ্ছা, আমি এখানে পরিচয়টা বলে দিচ্ছি যে এম হচ্ছে প্রতিটি অণুর ভর বা একটি অণুর ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। আর তো জানি মোলার গ্যাস ধ্রুবকটি হচ্ছে কেলভিন তাপমাত্রা। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবি যে আমরা যখনই এই সূত্র দিয়ে অঙ্কটা করব, আমি এখানে একটু বক্স করে দিচ্ছি, রেড মার্ক করে দিচ্ছি, অবশ্যই এটা ভুল করা যাবে না। এই সূত্রটা দিয়ে যখন আমরা অঙ্ক করব, আর কে আমরা সব সময় 8.316 বা ওই 314 যেটা ছিল জুল পার মোল পার কেলভিন এটাই বসাবো। অন্য এককেও করা যায়, কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবে তোদের ঝামেলাটা কম হবে। জুল পার মোল পার কেলভিনে বসাবো, মানে এসআই এককে বসাইলাম। তাহলে এবার একটা ঝামেলা কি, আণবিক ভর নর্মালি আমরা 9-10 এ সবসময় আণবিক ভরকে গ্রামে লিখে আসছি, কিন্তু গ্রাম কিন্তু এসআই একক না। তাহলে এখানে যেটা করতে হবে, আমাকে আণবিক ভরকে
কেজিতে নিতে হবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয় এই অঙ্কের জন্য। আমি নিজেও এটা কলেজ লাইফে ভুল করছি বারবার, কিন্তু আমি দেখে গেছি যে কেজিতে নিতে হবে, তবু আমি অঙ্ক করার সময় গিয়ে ভুল করছি। আচ্ছা, এইটা অবশ্যই যেন মনে থাকে। ওকে, এটা কিন্তু ভুল হবে নাইলে। আণবিক ভরটাকে এই সূত্র যদি ইউজ করি, আণবিক ভরটাকে কেজিতে নিব, আরটাকে, কারণ এখানে আর এর মানের কারণে এই ব্যাপারটা হয়েছে। আর এর কিন্তু 3টা একক আছে, সিজিএস আছে, এসআই আছে, লিটার এটিএম আছে। কেউ যদি সিজিএস নেয় তাহলে সে গ্রামে বসাইতে পারবে, কিন্তু আমরা সিজিএস এ যাব না, আমরা এটাও এসআই এ নিব, ভরটাকে কেজিতে নিয়ে নিব। ধরো ওই অক্সিজেনের 32 গ্রাম লিখে আসতাম, 32 × 10⁻³ কেজি লিখে নেব। আচ্ছা, তখন আমাদের এই আরএমএস এর এককটা আসবে মিটার পার সেকেন্ডে। তখন এই সিআরএমএস এইটা আসবে এসআই এককে, মিটার পার সেকেন্ড আসবে। ওকে, যেহেতু আরএমএস বেগ ছিল, তো এই বেগটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। একটু খেয়াল রাখিস, এইটা ভুল হবে কিন্তু। আচ্ছা, তো এবার আমাদের লাস্ট, আর এটা ইউজ করলে কোনো সমস্যা নাই যদি অনুর ভর আমাদের জানা থাকে। আর এই কে তো কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট তো আমরা জানি, সেটা ছিল 1.38 × 10⁻⁻, এই কনস্ট্যান্টটা এটা ছিল 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। জুল পার কেলভিন, এটা কিন্তু সরাসরি এসআই এককেই আছে। সো এটা যখন বসাবি তখন এটার ক্ষেত্রে ওকে। আমাদের এখন এই ক্ষেত্রে আমরা নর্মালি আরএমএস বেগ বের করতে গেলে এটাই ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে, তবে এটা ইউজ করেও করা যাবে। আচ্ছা, আমরা চাইলে এটাকে আরেকটু অন্যভাবে লিখতে পারি। যেমন ধরো এই আরটি সমান সমান আবার ছিল পিভি, তাই না? ওই পিভি ইকুয়ালস টু আরটি লিখছিলাম। তাহলে আমরা চাইলে কিন্তু এই সিআরএমএস বেগটার সমীকরণটাকে এভাবেও লিখে রাখতে পারি। যদি কখনো আমাদের খালি চাপ আর আয়তন দেওয়া থাকে, তখন আমরা এটা দিয়েও কিন্তু বের করতে পারবো। সিআরএমএস ইকুয়ালস টু ওই আরটির জায়গায় ওই পিভি যেটা ছিল সেই পিভিটা যদি আমি বসাই দিই, আর নিচে যে এম ছিল এম, কারণ পিভি ইকুয়ালস টু আরটি বসাইছিলাম। তো আরএমএস বেগের সমীকরণটাকে এইভাবেও লেখা যাচ্ছে। তো কি মাথা গরম হয়ে যাচ্ছে? এটাই বেশি লাগবে। আচ্ছা, এবার আসি আমাদের গ্যাসের ঘনত্ব। হ্যাঁ, 3 ভাবে লেখা যায়, সবগুলো একটা থেকেই আসছে, কিন্তু লেখা যায় 3 ভাবে আর কি, জিনিস একই দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওই অঙ্কে যে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী। এখন অঙ্কে যদি আমার চাপ আয়তন দেওয়া না থাকে, আমি তো এই সূত্র দিয়ে কোনো কাজ করতে পারবো না। আমার তো অবশ্যই তাপমাত্রা দেওয়া আছে আর ওই গ্যাসের নাম দেওয়া আছে, তাইলে আমি গ্যাসের আণবিক ভর জানি, তাপমাত্রা জানি, এটা দিয়ে করব, মানে যখন আমার ডাটা দেখবো যেরকম দেওয়া আছে। আচ্ছা, এবার আসি আমরা এবার গ্যাসের ঘনত্ব। হ্যাঁ, বলে যা, শুনতেছি। হুম, ও সরি সরি সরি, ভুল করে ফেলছি। এখানে 3 ছিল, এখানে 3 দিই নেই, ভুল করে ফেলছি, সরি, থ্যাঙ্কস। ওই আরটির জায়গায় আমরা পিভি বসাইছি, ওকে, ওখানে 3 হবে। আচ্ছা, এবার তুই কি অঙ্কের ডাটা দেখলে বুঝবি না? অঙ্কে যদি চাপ আর আয়তন না দেওয়া থাকে, তুই এই সূত্র লিখে কোনো লাভ আছে? চাপ আর আয়তন অঙ্কের হ্যাঁ, একটা অনুর কথা বললে তুই 3 KT ইউজ করবি। অনেকগুলো অনু বলে কিছু নাই, কারণ তুই এখানে দেখতেই পারতেছিস যে আমার আরএমএস বেগটা অ্যাকচুয়ালি নির্ভর করতেছে শুধুমাত্র গ্যাসের আণবিক ভর আর তাপমাত্রা, এটার উপরে আর কি। তার মানে কার্বন ডাইঅক্সাইড বললে আমরা তার আণবিক ভর বসাবো 44 × 10⁻³ তাপমাত্রা বলে দিল যে 25°C বা 30°C। আমরা অবশ্য চ্যাপ্টারের শেষে আবার ম্যাথ করব, সমস্যা নাই, তখন দেখব। তো এভাবে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো।
আর তোরা একটু দেখিস, উদাহরণগুলো দেখিস, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আবার আমরা বলিস। আচ্ছা, এবার আসি এই এটার পরে 5 নাম্বার হচ্ছে আমরা গ্যাসের ঘনত্ব বের করতে পারবো। গ্যাসের ঘনত্ব আমরা এখান থেকে বের করতে পারবো। আহ 5 নাম্বার যে ওটা থেকে আমরা গ্যাসের ঘনত্ব রাশিমালা আনতেছি। কারণ আমাদের ইয়াটাই, আমাদের হেডলাইনটাই হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে, ওখান থেকেই আনতেছি সব। তো এটাকে এভাবে লিখতে পারি যে আমাদের ঘনত্ব সমান সমান ছিল ভর বাই আয়তন। ওকে, তাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারতেছি, ধর এই 3p equals to 3p equals to mn divided by v c square bar। ঠিক আছে না? খালি সাইড চেঞ্জ করলাম, এখানে 3p নিয়ে আসছি, ভিটাকে এই যে mn এর নিচে নিয়ে আসছি, কারণ আমরা ভর বাই আয়তন মানে জানি ঘনত্ব। তো এই এম ছিল একটা অণুর ভর, এন ছিল সবগুলো অণুর ভর। তো মোট ভর, গ্যাসের মোট ভর ডিভাইডেড বাই আয়তন ইকুয়ালস টু হবে ঘনত্ব। তার মানে লেখা যায় 3p ইকুয়ালস টু রো, এটাকে যদি আমরা রো দিয়ে দেখাই, রো সি স্কোয়ার বার। তার মানে এখান থেকে রো সমান সমান আসতেছে, রো সমান সমান আসতেছে 3p বাই সি স্কোয়ার বার। এটা আসতেছে গ্যাসের ঘনত্বর রাশিমালা। ওকে, এই এম এন বাই ভি এটা ইকুয়ালস টু যে ঘনত্ব লিখলাম, এটা লিখে দেই যে যেহেতু রো ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাহলে এম এন হচ্ছে গ্যাসের মোট ভর, মানে সবগুলো অণুর ভর মানে হচ্ছে গ্যাসের মোট ভর ডিভাইডেড বাই আয়তন। ওকে, এখন আমরা এই যে ইসের রাশিমালাটা পাইলাম, ঘনত্বের রাশিমালাটা পাইলাম। এই ক্ষেত্রে আমরা এই ঘনত্বের রাশিমালাটা থেকেও আবার চাইলে আরএমএস বেগের আরেকটা সূত্র আনতে পারি। আরএমএস বেগের সূত্র অলরেডি আমরা কয়টা পাইছি? 3টা লিখছি। এখান থেকে আমরা আরেকটা লিখতে পারি। এই সি স্কোয়ারটাকে যদি আমি একপাশে নিয়ে রাখি, সি স্কোয়ার বার, এটা কিন্তু আলাদা করতেছি আর কি। হ্যাঁ, সি স্কোয়ার বার ইকুয়ালস টু আসতেছে 3p বাই রো। এটার উভয় পাশে রুট করে দেই, তাহলে উভয় পাশে রুট করে দিলে আমি আরএমএস বেগ পেয়ে যাব। তো এখান থেকে লেখা যায় সি আরএমএস ইকুয়ালস টু রুট 3p বাই রো। তার মানে গ্যাসের ঘনত্ব থেকেও আমরা আরএমএস বেগ বের করতে পারবো এই সূত্রটা দিয়ে। তাহলে আরএমএস বেগের আমরা অনেকগুলো সূত্র পাইলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা এই রো এর মানটা এসআই এককে নিব, যদি নেই তখন চাপও কিন্তু আমার এসআই এককে নিতে হবে। যদি রো এর মান আমরা কেজি পার মিটার কিউবে নেই, তখন ওই পিটাকে আমাদের নিতে হবে ওই নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তখন আমাদের এই সি আরএমএস এটা মিটার পার সেকেন্ডে আসবে। তো আমাদের আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে যতগুলা সূত্র আনা পসিবল সবগুলা নিয়ে আসছি। আমি কি ম্যাথগুলো আজকেই দেখাই দিব? তাই তো মনে হয় সুবিধা হবে, পরে দেখাইলে হয়তো ভুলে যাবে অনেক কিছু। ওকে, তাহলে আমরা একটু মিটিংটা এন্ড দিয়ে আবার শুরু করি। হ্যাঁ, সূত্র তো কেবল শুরু হইলো, অনেক অনেক সূত্র। আচ্ছা, এবার আসি
তাহলে আমি কয়েকটা অঙ্ক দেখাই, কারণ এগুলা যদি পরে করাইতে যাই তোরা আবার হয়তো ততদিনে ভুলে যাবি। তাহলে এরকম সহজ কিছু অঙ্ক দিয়ে আমি শুরু করতেছি। ধর এই লাস্টের ঘনত্ব দিয়ে যেটা দেখাইলাম এইটারই একটা অঙ্ক আগে দেখাই। ক্যালকুলেটর রাখিস কেউ একজন, আর ঠিকঠাক হিসাব করবি, ভুলভাল বললে কিন্তু আবার ঝামেলা। ওকে, কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা ছোট্ট একটা কোশ্চেন। এই নর্মালি এগুলার কোশ্চেনগুলা ছোটই হয় এইসব অঙ্কের গুলা। এসটিপিতে হাইড্রোজেন অণুর হাইড্রোজেন অণুগুলোর আরএমএস বেগ, নির্ণয় করো। তোকে এইখানে ডাটার মধ্যে দেওয়া আছে যে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব রো H2 সেটা দেওয়া আছে, হচ্ছে 0.09 কেজি পার মিটার কিউব। তো আমাকে কোন সূত্র ইউজ করব আমি, এটাই কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে। আমাকে এসটিপি বলে দেওয়া আছে। এসটিপি মানে হচ্ছে জানি যে 0°C তাপমাত্রা আর 1 atm চাপ। তাহলে আমি তাপমাত্রা জানি, চাপ জানি, আর হাইড্রোজেন মানে আর কি চাপ আমার জানা এখানে, আবার এখানে ঘনত্ব জানি। তাহলে আমরা এটা থেকে ইজিলি ওই আরএমএস বেগ বের করতে হইলে সি আরএমএস ইকুয়ালস টু √3p/ρ, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তো এখানে পি যেহেতু 1 atm চাপ, আমি বলছি চাপটাকে প্যাসকেলে নিতে হবে। তো 1 atm সমান সমান আবার আমাদের যদি প্যাসকেলে নেই তাহলে সেটা হচ্ছে ওই 101/325 ওই নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আর রো যেটা কেজি পার মিটার কিউবে দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো আমাদের আবার নিয়ে নিতে হইতো। তাহলে এটা 0.09, এটা বসাই দিলে আসতেছে কত আসে, কেউ একজন হিসাব করে বলতো আমাকে। 0.37। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 57 মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে মিটার পার সেকেন্ডে আমরা রেখে দিব, কোনো সমস্যা নেই। চাইলে আবার কিলোমিটার পার সেকেন্ডে নেওয়া যায়, আমরা এভাবেই রেখে দিব। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো এরকম একটু চেঞ্জ আছে, এরকম একটা অঙ্ক করাচ্ছি। সেটা হচ্ছে, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই, সহজ অঙ্ক। বলছে এসটিপিতে নাইট্রোজেনের ঘনত্ব N2 এর ঘনত্ব 1.25 কেজি পার মিটার কিউব হলে 100°C তাপমাত্রায় 100°C তাপমাত্রায় N2 এর আরএমএস বেগ কত। 100°C তাপমাত্রায় N2 এর আরএমএস বেগ কত, এটা আমাকে জিজ্ঞেস করছে। তো এই ক্ষেত্রে আমরা ওই আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা এসটিপিতে মানে হচ্ছে এটা দেওয়া আছে 0°C বা 273 কেলভিন তাপমাত্রায় ঘনত্বটা দেওয়া আছে, মানে T1 হচ্ছে 273 কেলভিন ওই 0°C। সেখানে আমাদের ঘনত্বটা দেওয়া আছে ρ1, সেটা হচ্ছে 1.25 কেজি পার মিটার কিউব। আর আমাকে যে তাপমাত্রায় আরএমএস বেগটা নির্ণয় করতে বলছে সেটা কিন্তু 0° না, সেটা 100°C। তো T2 হচ্ছে আমাদের 100°C, আই মিন 373, আমি একবারে লিখতেছি 373 কেলভিন।
তো ওই তাপমাত্রায় আমাদের লাগবে হচ্ছে CRMS, এটা নির্ণয় করতে বলছে। তো আমাদের RMS এর সূত্র কিন্তু এইটা, RMS এর সূত্র হচ্ছে √3p/ρ, RMS ইকুয়ালস টু √3p/ρ। কিন্তু এখন আমি এই রোটা নিব কোন তাপমাত্রার? রো কিন্তু নিতে হবে, আমরা জানি তাপমাত্রার সাথে গ্যাসের ঘনত্ব চেঞ্জ হয়, আমরা প্রথমে দেখে আসছিলাম, এই জিনিসগুলো পড়ে আসছিলাম। তার মানে তাপমাত্রা চেঞ্জ হইলে গ্যাসের ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, আমি ওটা নিতে পারবো না। তো আমার এখানে যে ঘনত্বটা ইউজ করতে হবে, এই যে যেটা আমাকে বের করতে বলছে 100°C, এইখানে কিন্তু ρ2টা নিতে হবে আমার। চাপ কোথাও চেঞ্জ করে নাই, চাপ 1 atm আছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ করার কারণে ঘনত্ব চেঞ্জ হয়ে গেছে। তো এই ρ2টা আগে আমাকে বের করে নিতে হবে। তো ρ2 আবার কিভাবে বের করব? ρ2 বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল, ঘনত্ব আর তাপমাত্রার সম্পর্ক আমরা একটা অনুসিদ্ধান্ত দিয়ে করছিলাম, যে গ্যাসের ঘনত্বের জন্য আমরা এটা জানি, ρ1T1 ইকুয়ালস টু ρ2T2। মনে আছে নাকি এটা? এই সূত্রটা মনে আছে? পিছন দিকে পড়ছিলাম আমরা, যখন P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2, ওটা থেকে এরকম একটা অনুসিদ্ধান্ত নিয়ে আসছিলাম, ρ1T1 ইকুয়ালস টু ρ2T2। কারো যদি মনে না থাকে আমি আরেকবার একটু মনে করাই দিচ্ছি। এই যে এরকম আমরা একটা সূত্র পড়ছিলাম, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2, এটা আশা করি সবার মনে আছে। এখানে চাপ স্থির, তো চাপ বাদ দিয়ে দিলাম, এই যে চাপ দুইবার স্থির রাখা হয়েছে, ওই STP একই চাপ 1 atm রাখা হয়েছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাপমাত্রার সাথে যেহেতু আয়তন চেঞ্জ হয়, কিন্তু গ্যাসের ভর তো অপরিবর্তিত আছে, তো আমরা V সমান সমান আবার জানতাম, V সমান সমান ছিল এই যে m/ρ। তো এটা হচ্ছে m/ρ1 m/ρ2। সো কাটা গেলে এটাকে যদি ওই উল্টায় লিখি এরকম আসবে আর কি, ρ1T1 ইকুয়ালস টু ρ2T2, এরকম আসবে। এই ρ1টা নিচে চলে আসবে, T1 নিচে চলে, ρ2 নিচে চলে আসবে, তাতে ρ1T1 1/ρ1T1 1/ρ2T2 আসবে, এটাকে আমরা উল্টায় দিতে পারবো। তো এইখান থেকে অ্যাকচুয়ালি এই সূত্রটা আসছে, আগেই লেখা ছিল। তো এইখান থেকে আগে আমরা ρ2 এর মানটা বের করে নিই। তাহলে ρ1 কত আছে? ρ1 দেওয়া আছে হচ্ছে 1.25 ইন্টু তাপমাত্রা হচ্ছে আমার 273 কেলভিন ইকুয়ালস টু ρ2 যেটা, সেটা বের করে নিব, আর T2 হচ্ছে 373 কেলভিন। এখান থেকে ρ2 কত আসে একটু বলতো কেউ? কেউ একজন একটু হিসাব করে বল কত আসছে। ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু 273 ভাগ হচ্ছে 373। আমার যা আসছে তোদেরও কি তাই আসছে কিনা? 0.9148 এরকম আসছে আমার, তাহলে আমি 0.915 ইউজ করতেছি, 0.915 kg/m³। তোদের এরকম কিছু আসছে কিনা আমার একটু বলিস। তাহলে এটা এখানে বসাই দিই, 3p, p এর জায়গায় হচ্ছে ওই যে p, ওই 1 atm মানে হচ্ছে 101 325 প্যাসকেল, আর ρ2 এর জায়গায় ওটা বসাই দিব, কত আসছে জানো? 0.915। এটা যদি বসাই দিই তাহলে ফাইনাল কত আসে একটু দেখি, তোরাও হিসাবটা করিস। ঠিকঠাক এরকমই আসছে তো? মানে এটাই অ্যান্সার লেখা আছে, এটাই আসছে কিনা দেখিস। 576.35 বা এরকম দশমিকের পর একটু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু এটাই অ্যান্সার লেখা আছে, আমি আর ক্যালকুলেশন করলাম না। এরকমই আসার কথা, যদি আমাদের হিসাব যদি ঠিক থাকে এটাই আসার কথা। আচ্ছা, তো এই একটা গেল। তো আমি আরেকটা দেখাই, যেটার মধ্যে ওই যে তোর RT আর M ওইটা নিয়ে যেটাই তোরা ঝামেলায় পড়বি, এরকম একটা দেখাচ্ছি। ওই যে 3RT/m দিয়ে যেটা ছিল আর কি, √3RT/m। হ্যাঁ পাইছি। না, এটার মধ্যে অবশ্য ইয়া নাই, RMS বেগ নাই। ওয়েট, হ্যাঁ বুঝছি, আমি দেখাচ্ছি। ওকে, আমাদের আচ্ছা এইরকম আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে
আচ্ছা, আমি 3RT/m এরটাই একটা চাচ্ছি। ওকে, আমি তোদের নতুন বইয়ের আর কি 10.13 শাহজাহান তপনের এটা একটু দেখাচ্ছি। একটা পাত্রে 27°C তাপমাত্রায় তোদের কিন্তু উদ্দীপকে এরকম চিত্র এঁকে দেওয়া থাকবে। এই পাত্রের মধ্যে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, ওকে। আচ্ছা, এখানে হিলিয়াম অণুর ভর বলে দিছে, উদ্দীপকের ডাটায় হিলিয়াম অণুর ভর বলে দিছে, তার মানে এই যে এম বলে দিছে, 6.68 ইন্টু 10⁻⁻27 কেজি। আমি তোদের এখন দুই ভাবেই দেখাবো যে অণুর ভর দেওয়া আছে তখন আমি কিভাবে আরএমএস বের করতে পারি, আর যদি অণুর ভরটা না দেওয়া থাকতো তখন আমি কিভাবে বের করতাম। দুইটাই দেখাচ্ছি, দুই ক্ষেত্রে একই মান আসবে। তো আমাকে বের করতে বলছে যে হিলিয়াম অণুর গড় গতিশক্তি, তার মানে একটা হিলিয়াম অণুর গড় গতিশক্তি, আর হচ্ছে আর একটা হচ্ছে ওই আরএমএস বেগ। তার মানে আমাকে বের করতে বলছে একটা অণুর গতিশক্তি। তো এটাকে আমি আমি মনে হয় একটা অণুর গতিশক্তিকে ই প্রাইম দিয়ে দেখাইছিলাম, এরকম কিছু আমার খেয়াল নাই। যাই হোক, এটা একটা অণুর গতিশক্তি, আর ই দিয়ে মোট গতিশক্তি বুঝাই। আর সিআরএমএস আমি যখন লেকচারে মনে হয় এটাকে ই প্রাইম দিয়ে দেখাইছিলাম। তো একটা অণুর গতিশক্তি যদি চায় তখন আমাদের সেই সূত্রটা ছিল, তার মানে প্রথমটা হচ্ছে এটা বের করতে বলছে, এটা সূত্রটা ছিল 3/2 কেটি। আর যদি গ্যাসের মোট গতিশক্তি চাইতো তাহলে লিখতাম 3/2 nRT। তখন আবার এখানে গ্যাসের ভর দেওয়া থাকতে হয়তো কতখানি গ্যাস আছে, আর যদি না দেওয়া থাকে কখনো গ্যাসের ভর, তাহলে আমরা ধরে নিব 1 মোল গ্যাস, ওভাবে করবো আর কি। 3/2 nRT এন এর জায়গায় 1 মোল 1 বসাবো, 3/2 RT বসাবো। আচ্ছা, তো এইটা যদি বসাই দিই তাহলে হ্যাঁ বল। 3/2 RT কি ছিল? 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি, কিন্তু আমাকে তা বলে নাই। আমাকে বলছে হিলিয়াম অণুর গতিশক্তি, একটা হিলিয়াম অণুর, 1 মোল বলে নাই। যদি বলতো হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, উল্লেখ করে দিত 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি, মানে আমাদের সূত্র দুইটা ছিল। গ্যাসের গতিশক্তি নির্ণয়ের একটা সূত্র ছিল এটা 3/2 nRT, আর একটা সূত্র ছিল ই প্রাইম একটা অণুর গতিশক্তি, সেটাকে আমরা লিখছিলাম 3/2 কেটি। তো আমাকে কোশ্চেনটাই বলছে একটা অণুর গতিশক্তি, যেটাকে আমি ই প্রাইম দিয়ে বলছে হিলিয়াম অণুর গতিশক্তি। যদি বলতো এই হিলিয়াম গ্যাসের মোট গতিশক্তি কত, তাহলে এটা ইউজ করতাম। তখন আবার আরেকটা ডাটা দেওয়া থাকতে হইতো, সেটা হচ্ছে এন এর মানটা, মানে মোল সংখ্যা কত। এখানে ভর বলে দিত যে এত ভরের হিলিয়াম গ্যাস এখানে আছে, 2 গ্রাম 4 গ্রাম, এটা কিছু বলে দিত, যাতে আমরা ওই ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল সংখ্যায় নিতে পারি। আর যদি কখনো এরকম হয় এখানে ভর দেওয়া নাই, তারপরে বলছে গ্যাসের মোট গতি শক্তি বের করতে, তখন বলে দিবে 1 মোল গ্যাসের, মানে এন এর মান যাতে তুই 1 বসাইতে পারিস। আর যদি তাও না বলে, আর যদি পর্যাপ্ত ডাটা না থাকে, তাহলে আমরা 1 মোল ধরেই হিসাবটা করব। তো এখানে আমার স্পষ্ট করে বলেই দিছে হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত, মানে একটা অণুর কথা বলছে, তার মানে ওই পরের সূত্র 3/2 কেটি। তো কে এর মান হচ্ছে ওই যে 1.38 বোলসম্যান কনস্ট্যান্ট, যেটা ইন্টু 10⁻⁻23। আর টি, এই তাপমাত্রাটাকে আমার ক্যালভিনে নিতে হবে, সেটা হচ্ছে 27 + 273 মানে 300 ক্যালভিন। তো এটা কত আসবে মেবি, আমি সরাসরি অ্যান্সারটা লিখে দিচ্ছি, 6.21 ইন্টু 10⁻⁻21 জুল, এটাই আসার কথা। তো তোদের ভুলগুলাই যে সব বাংলা কথার মধ্যেই হবে, অঙ্ক কিন্তু ছোট। আচ্ছা, এইবার সিআরএমএস বের করব। তো আরএমএস বের করার অনেকগুলো সূত্র ছিল, আমি এখানে দুইটা দিয়ে দেখাবো। এটা আমরা এটা দিয়ে করতে পারি যে সিআরএমএস ইকুয়ালস টু √3kT/m, কারণ এখানে একটা অণুর ভর দেওয়া আছে, ওকে। আবার আমি চাইলে সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m, সরি RT/M, এটা দিয়েও করতে পারতাম, ওকে। তো এবার আসি, আমাদের যেহেতু এই যে এইখানে একটা অণুর ভর দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকেই এই জিনিসটা নির্ণয় করে ফেলি যে
√3 কে কত ছিল এটা 1.3 একটু হিসাব করে আমাকে বলিস যে মিলতেছে কিনা 23 ইন্টু 273 ডিভাইডেড বাই এম হচ্ছে 6.68 ইন্টু 10⁻⁻27 আচ্ছা সরি 300 কেলভিন এটা 300 সরি 300 কেলভিন তো অ্যান্সার দেওয়া আছে যেটা সেটা আমি লিখতেছি 1.36 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে অ্যান্সার তোর একটু চেক করে দেখিস অবশ্যই চেক করার দরকার নেই আমরা এটা দিয়ে করার চেষ্টা করি এটা দিয়ে করলে কি অবস্থা আসে দেখি এটা সবাই ক্যালকুলেশন করবি এবার আমি √3 RT আর কি বলছি 8.316 এটা বসাবো বা 314 আর টি হচ্ছে 300 কেলভিন আর এম হচ্ছে হিলিয়াম গ্যাসের আণবিক ভর সেটাকে আবার নিব আমরা কেজিতে তো হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত 4 গ্রাম ছিল তো এই 4কে আমার এখন নিতে হবে 4 ইন্টু 10⁻³ কেজি ওকে তো কেজিতে নিলে কত আসে একটু হিসাব করি 3 ইন্টু 8.316 কারো হিসাব হয়ে গেলে বলিস আগে আগে আজকে সব ঘুমাইতেছিস কেন দাঁড়া 4 E-3 রুট আনসার এই 1300 পয়েন্ট হ্যাঁ এই দেখ এটাই কিন্তু আসছে এটাকেই যদি আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে লিখি আই মিন ইয়া করে ওই 10⁻³ আকারে লিখি একই জিনিস আসছে এটা 1367.88 মিটার পার সেকেন্ড মানে এই জিনিসটাই 1000 দিয়ে গুণ করলে এটাই আসবে ওকে তো আমরা এই যে আবিরের জন্য তাহলে কনফিউশন কোথায় আমি যে সূত্র দিয়েই করি অঙ্ক সেম আসবে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি এখানে যখন ইউজ করতেছি তখন আণবিক ভর আর এখানে যখন ইউজ করতেছি তখন আমাদের ইসের কি বলে ওই একটা অণুর ভর তো সূত্র যেহেতু আমরা এক জায়গা থেকেই নিয়ে আসছি সব একই জিনিস আর এই যে এই ক্ষেত্রে কনফিউশনটা কখনোই করা যাবে না মোট গতিশক্তি বললে তখন আমার এন থাকবে মোল সংখ্যাটা থাকবে আর একটা অণুর গতিশক্তি বললে জাস্ট কে আসবে ওকে আবার কেউ চাইলে ওই একটা অণুর গতিশক্তি বের করতে হলে ফার্স্টে আগে 1 মোল গ্যাসের গতিশক্তি বের করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারে ওই একই কথা আমরা যেভাবে নিয়ে আসছি তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে অঙ্ক ছোট কিন্তু এই বাংলা কথাগুলোতেই উল্টাপাল্টা করে ফেলবি তোরা প্রতি গ্রাম অনুমানেই হচ্ছে প্রতি মোল আর কি হ্যাঁ আচ্ছা এবার আসি মানে গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল শোন তোরা কখনো যদি বলে গ্রাম অণু এই গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল প্রতি গ্রাম অণু এভাবে যদি বলে এই বাংলা কথাগুলো একটু উল্টাপাল্টা করিস না আর আচ্ছা তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাই শেষ করতেছি এই অঙ্কটা আমাদের কোনো ডাটা লাগবে না জাস্ট এভাবে বলা আছে এই অঙ্কটা আমরা এটা দিয়েও করতে পারবো এটা দিয়েও করতে পারবো ইচ্ছা হ্যাঁ 10.10 যেটা তপনের বইয়ের বলা আছে স্থির চাপে মানে চাপ স্থির কত তাপমাত্রায় আমি ওই চাপ স্থির কথাটা লিখলাম না কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ এসটিপিতে আরএমএস বেগের
দ্বিগুণ হবে। মানে একটা গ্যাসকে নিব, এখন সে এসটিপিতে আছে, তার মানে আদি তাপমাত্রাটা হচ্ছে ওই এসটিপির তাপমাত্রা যেটা 200, চাপ ওই চাপ তো স্থির, তো আমার ওই চাপ লেখা লাগবে না, 273 কেলভিন, এটা হচ্ছে তার আদি তাপমাত্রা। এটাকে এমন একটা তাপমাত্রায় নিয়ে যাব সেটা হচ্ছে T2, সেটাকে আমাকে বের করতে বলছে। যে শর্তটা কি, তখন তার এই তাপমাত্রায় যদি তার আরএমএস বেগ C1 হয় আর ওই তাপমাত্রায় তার আরএমএস বেগ যদি C2 হয়, তাহলে শর্ত হচ্ছে যে এই C2 এটা হচ্ছে এই C1 এর এসটিপিতে আরএমএস বেগের দ্বিগুণ হবে, মানে এই C2টা হবে এই এসটিপিতে এটার আরএমএস বেগের দ্বিগুণ, মানে 2C1 = C2। ওকে, এই শর্ত দেওয়া আছে। এটাকে এভাবে বলতে পারতো যে এসটিপিতে আরএমএস বেগের সমান হবে, তখন C1 = C2 বা অর্ধেক হবে, যেভাবেই বলুক এরকম এই শর্তটা দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের বের করা লাগবে T2 এর মানটা। তো আমরা অলরেডি C = জানি √3 RT/m অথবা √3 kT/m, যেটা দিয়ে ইউজ করি কিচ্ছু আসে যায় না, কারণ গ্যাস একই, আর এর মান সেম থাকবে, কে এর মানও সেম থাকবে, ওই নিচের এমও সেম থাকবে। সো আমরা ধর ওই √3 RT/m ওটা দিয়েই করতেছি, √3 RT1 ডিভাইডেড বাই ক্যাপিটাল M1 ক্যাপিটাল M, কারণ একই গ্যাস। তো এই সাইডে হবে √3 RT2 ডিভাইডেড বাই M, যেহেতু একই গ্যাস। আমি যদি কে দিয়ে করতাম একই, ওই কে সেম থাকতো, নিচের স্মল এমটা সেম থাকতো। তো এখন এই যেটা এইটুক তো কাটাকাটি চলে যাচ্ছে, শুধু থাকতেছে যেটা, যে এই সাইডে থাকতেছে 2 √T1 = ওইদিকে থাকতেছে শুধু √T2। তাহলে আমি এখন T2 বের করা লাগবে, এটাকে স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে আসতেছে হচ্ছে 4T1 = T2, তার মানে T2 = আসতেছে 4 × 273, আই মিন 1092 এর মতো আসবে, 1092 কে। ওকে, এই অঙ্কগুলা কমন, এগুলো আসে। তোরা আরো কিছু আছে, তোরা এগুলা দেখিস, তারপরে প্রবলেম হইলে আমরা পরে ডিসকাস করবো আবার এগুলো নিয়ে। তো আজকে মনে হয় এই পর্যন্তই আমরা রাখতে পারি, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কারো আর কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, বল বল। আচ্ছা আচ্ছা, এই শর্তটা হচ্ছে বলছে কত তাপমাত্রায়, তার মানে আমরা T2 বের করব, আরএমএস বেগ, মানে এই যে কোনো গ্যাসের কত তাপমাত্রায় আরএমএস বেগ, এসটিপিতে আরএমএস বেগের দ্বিগুণ হবে। তার মানে ওই T2 তাপমাত্রায় যে আরএমএস বেগ সেটাকে আমি C2 ধরলাম, এটা কার সমান হবে, এসটিপিতে যে আরএমএস বেগ ছিল, এসটিপিতে আরএমএস বেগ হচ্ছে C1 ধরে নিছি আমি, এই যে T1 হচ্ছে এসটিপির তাপমাত্রা লিখছি, তো তার দ্বিগুণ হবে এই যে C1, এটার দ্বিগুণ হচ্ছে C2। বুঝছিস? মানে এই বাংলাটা একটু মনোযোগ দিয়ে পড়লেই বোঝা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট দিন ওই গড় মুক্ত পথের রাশিমালা, ওই একটা সমীকরণ প্রতিপাদন করব, আরো কিছু ম্যাথ করব। এখন এই চ্যাপ্টারের যে টপিকগুলো সেগুলো পরিবেশ রসায়নে নাই, এখন একটু নতুন টাইপের টপিক শুরু হয়েছে, মানে কালকে নেক্সট ক্লাস থেকে শুরু হবে, এগুলা সব পরিবেশ রসায়নে আবার পড়বি তোরা। তো ভালো থাকিস, আল্লাহ হাফেজ।